পাঠ করছি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই নামক বইটি। আজ তৃতীয় পর্ব। ভয়ে আমি হিম হয়ে গেলাম। কিছু সময় জ্ঞান শূন্য থাকলাম। তারপর ধীরে ধীরে তাকিয়ে দেখলাম জনগণের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই, সবাই যার যার কাজে ব্যস্ত। আমি ভীষণ অবাক হলাম, স্বপ্ন দেখছি না তো। পরে বুঝলাম, ও এইটা তো ভারত, এরা ভারতীয় আর্মি। পৃথিবীর সব দেশের আর্মির পোশাকই যে এক, এটা আমার জানা ছিল না। আমরা শরণার্থী ক্যাম্প বা শিবিরে না গিয়ে সোজা কলেজ টিলায় চলে গেলাম। কলেজ টিলা মানে আগরতলা এমবিবি কলেজ ক্যাম্পাস। এই কলেজ টিলাতেই বাংলাদেশের প্রাক্তন ও বর্তমান ছাত্র নেতারা থাকেন। এখানেই ছাত্র সংগ্রাম পরিষদের অফিস। শেখ ফজলুল হক মনির নেতৃত্বে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক বাংলার বাণী ও দৈনিক টাইমস পত্রিকার সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাগ্নে 15 আগস্ট শেখ মনিকেও হত্যা করা হয়। সেই শেখ মনির নেতৃত্বে আসমর রব মানে যিনি ঢাকসুর ভিপি, জাসদের সাধারণ সম্পাদক, হোসেন মোহাম্মদ এরশাদের 88 সালের পার্লামেন্টের গৃহপালিত বিরোধী দলীয় নেতা এবং সম্মিলিত ওয়াচডগ শেখ হাসিনার ঐকমত্যের সরকারের মন্ত্রী আব্দুল কুদ্দুস মাখন, যিনি 70-71 ঢাকসুর ছাত্র সংসদের জিএস, 90 দশকে মারা যান এবং মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন হয়। এম এ রশিদ, যিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের দপ্তর সম্পাদক, স্বাধীনতা ইস্তেহার পাঠকারী, স্বাধীনের পর বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং বর্তমানে ব্যবসায়ী শেখ ফজলুল করিম সেলিম, যিনি প্রাক্তন ছাত্রনেতা, শেখ মনির সহোদর, বর্তমানে দৈনিক বাংলার বাণীর সম্পাদক, যুবলীগের চেয়ারম্যান এবং জাতীয় সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, যিনি প্রাক্তন ছাত্রনেতা, আব্দুল কুদ্দুস মাখনের ভগ্নিপতি, বর্তমানে ঢাকা জেলার এডিসি ল্যান্ড প্রমুখের তত্ত্বাবধানে কলেজ টিলা থেকে বাংলাদেশের ছাত্রদের তালিকাভুক্ত করে সামরিক প্রশিক্ষণ নেয়ার জন্য ভারতের বিভিন্ন ট্রেনিং ক্যাম্পে পাঠানো হতো। এই কলেজ টিলাতে গিয়ে আমরা মনি ভাই, মাখন ভাই, রশিদ ভাই এবং মিজান ভাইয়ের সাথে দেখা করলাম। নেতারা বললেন, যতদিন ট্রেনিংয়ে যাওয়া না হয় এখানে থাকো। আমরা সারাদিন আগরতলায় ঘুরে বেড়াই, রাতে কলেজ টিলায় ঘুমাই। এমনি করে প্রায় মাসখানেক চলে গেল। আমরা সঙ্গে করে বাড়ি থেকে যে টাকা পয়সা এনেছিলাম তা শেষ হয়ে যাওয়ার উপক্রম হলো। এদিকে ট্রেনিংয়ে যেতে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। এই অবস্থায় বন্ধু বাবুল আজাদ একদিন বলল, দোস্ত তুমি থাকো, আমি ঢাকায় যাই, যে বাড়ি থেকে টাকা নিয়ে আসি। আমি সঙ্গে সঙ্গে বাবুলের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। বললাম, না, ট্রেনিংয়ে যতদিন না যায় ততদিন খেয়ে না খেয়ে কষ্ট করে থাকতে পারি। খাওয়ার দারুণ কষ্টে পড়ে গেলাম। দিনে এক মুঠো ভাত পাই তো পাই না অবস্থা। আর বাবুলের প্রতিদিন একই কথা, তুই থাক, আমি ঢাকায় যাই, টাকা পয়সা নিয়ে আসি। আমি বলি, না, তুই ঢাকায় ফিরে গেলে আর আসবি না। বাবুল আমাকে বোঝায়, দেখ দোস্ত, আমি যদি এখান থেকে চলে যেতে চাই তাহলে কি চলে যেতে পারি না? তুই কি আমাকে আটকে রেখেছিস? আমি চলে যেতে চাইলে তো যে কোনো সময় চলে যেতে পারি, তোকে বলে যাওয়ার দরকার কি?
আমি এজন্যই তোকে বলে যেতে চাই, যাতে তুই মন খারাপ না করিস। তুই বিশ্বাস কর, আমি কথা দিলাম ঠিকই ঢাকায় যেয়ে মার কাছ থেকে টাকা নিয়ে আবার তোর কাছে ফিরে আসব। আমি বাবুলের কথা বিশ্বাস করলাম না। যে ছেলে বাংলাদেশে থাকতে রাস্তা থেকে বাড়ি ফিরে যাওয়ার জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছিল, সেই ছেলে সীমান্ত পাড়ি দিয়ে ঢাকার বাড়িতে ফিরে গিয়ে টাকা নিয়ে আবার আগরতলায় আমার কাছে ফিরে আসবে, এটা কিছুতেই বিশ্বাসযোগ্য নয়। তবে চিন্তা করলাম, বাবুল যে কোনো মুহূর্তে সত্যি আমাকে না জানিয়ে বাংলাদেশে চলে যেতে পারে। ওকে ধরে রাখার কোনো উপায় তো আমার নেই। না বলে পালিয়ে যাবে, তার চাইতে আমি বাবুলকে বাংলাদেশে যাওয়ার অনুমতি দিয়ে দিই, সেই ভালো। আমি বাবুল আজাদকে চলে যাওয়ার অনুমতি দিলাম। দুই বন্ধু সীমান্তে এলাম, একজন আরেকজনকে জড়িয়ে ধরলাম। অশ্রু সজল চোখে আমি বাবুল আজাদকে বিদায় দিলাম। মনে হলো যেন আর দেখা হবে না, এ দেখায় শেষ দেখা। বিদায়ের বেলায় শুধু বললাম, আমার মাকে সান্ত্বনা দিস। আমি টিলার ওপর দাঁড়িয়ে রইলাম, সামনে সমতল ভূমি, বাংলাদেশ। বাবুল ধীরে ধীরে বাংলাদেশে নেমে গেল। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইলাম বাবুলের যাওয়ার দিকে। দৃষ্টিতে যত দূর দেখা যায়, বাবুল আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। একসময় দৃষ্টির বাইরে মিলিয়ে গেল বাবুল আজাদ। টিলার ওপর ওই একই স্থানে কতক্ষণ নির্বাক, পলকহীন, ভারাক্রান্ত হৃদয়ে আনমনা হয়ে দাঁড়িয়েছিলাম জানি না। ভারতীয় এক শিখ সৈন্যর স্পর্শে সংজ্ঞা ফিরে পেলাম। একাকী বিষণ্ণ মনে কলেজ টিলায় ফিরে এলাম। নিজেকে ভীষণ নিঃসঙ্গ মনে হলো। সারা রাত ঘুম হলো না। রাতভর শুধু মনকে শক্ত করলাম। দেখতে দেখতে সপ্তাহখানেক পার হয়ে গেল। শুনলাম কলেজ টিলায় আমরা যারা আছি তাদের খুব তাড়াতাড়ি ট্রেনিংয়ে পাঠিয়ে দেয়া হবে। শুনে মনটা ভালো লাগলো। মুক্তিযোদ্ধা হব, দেশের মুক্তির জন্য যুদ্ধ করব। বাবুল আজাদের কথা মনে হলো। বাবুল আজাদ আর আসবে না জানি, তবুও যদি আসে আমাকে পাবে না। এসে দেখবে আমি ট্রেনিংয়ে চলে গেছি। আমার সাথে বাবুল আজাদের আর দেখা হবে না। যদি বেঁচে থাকি, বাবুলও যদি বেঁচে থাকে, দেশ স্বাধীন হলে হয়তো দেখা হবে। মিজানুর রহমান মিজান ভাই খুব অমায়িক লোক। আমাকে ডেকে বললেন, রেন্টু তৈরি হও, 2-4 দিনের মধ্যে ট্রেনিংয়ে যাবে। তুমি ছোট তো, তাই একটু ঝামেলা হবে। তোমাকে ছোট বলে ট্রেনিংয়ে নিতে যাবে না, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। মিজান ভাই ট্রেনিংয়ের লিস্টটা লেখে, তাই খুব একটা ঘাবড়ালাম না। বাবুল চলে গেছে বেশ কয়েকদিন হয়ে গেল। মনের গভীরে নিজের অজান্তে ক্ষীণ আশা, এখনো বাবুল এলো না। আগামী পরশুদিন সকাল 7টায় আমি ট্রেনিংয়ে চলে যাব। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মাগরিবের নামাজের সালাম ফেরাতেই দেখি বাবুল আজাদ বলছে, রেন্টু আমি আয়সা পড়ছি। আমি স্বপ্ন দেখছি না, ঠিক ঠিক দেখছি? কিছুক্ষণ বুঝে উঠতে পারলাম না। সত্যি সত্যি বাবুল আজাদ এসেছে, যিনি ব্রিগেডিয়ার আমিন আহমেদ চৌধুরী 1988 সালে ভারত সরকারের কাছ থেকে 71-এর মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংগ্রহ করে এবং পরবর্তী পর্যায়ে সেনানিবাস ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে এবং তার পরবর্তী পর্যায়ে 1998 বা 99 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দপ্তরে মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংরক্ষিত হয়, ভারতীয় সেই তালিকার 1 নং ভলিউমের 461 নং মোহাম্মদ আবুল হোসেন
পিতা A.K. আজাদ, 64 B.K. দাস রোড, ফরাশগঞ্জ, ঢাকা। মোহাম্মদ আবুল হোসেনের ডাকনামই হলো বাবুল আজাদ। শুধু একা বাবুল আজাদ আসেনি, সঙ্গে আবার মনির নামের একজনকে নিয়ে এসেছে, যিনি ব্রিগেডিয়ার আমিন আহমেদ চৌধুরী 1988 সালে ভারত সরকারের কাছ থেকে 71-এর মুক্তিযোদ্ধাদের তালিকা সংগ্রহ করে এবং পরবর্তী পর্যায়ে সেনানিবাস ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে এবং তার পরবর্তী পর্যায়ে 1998 বা 99 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দপ্তরে মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংরক্ষিত হয়, ভারতীয় সেই তালিকার 1 নং ভলিউমের 466 নং মোহাম্মদ আব্দুল হালিম সিদ্দিক, পিতা মোহাম্মদ সুবেদ আলী, 53 নং B.K. দাস রোড, ফরাশগঞ্জ, ঢাকা। মোহাম্মদ আব্দুল হালিম সিদ্দিকের ডাকনাম হলো মনির। বর্তমানে মনির সপরিবারে আমেরিকায় বাস করে। মনির আমাদেরই পাড়ার ছেলে। আমি অবশ্য মনিরকে এর আগে চিনতাম না, এই প্রথম দেখলাম মনিরকে। মিজান ভাইয়ের কাছে গিয়ে বললাম, আমার 2 বন্ধু ছাড়া আমি ট্রেনিংয়ে যাব না, যে করেই হোক বাবুল আজাদ ও মনিরকে আমার সাথে ট্রেনিংয়ে পাঠাতেই হবে। পরের দিন সকালে মনির বলল, ওর বড় ভাই মন্টু ভাই আগরতলাতেই কোথাও আছে। ছুটলাম মনিরের বড় ভাই মন্টু ভাইয়ের সন্ধানে। খুঁজে বের করলাম মন্টু ভাইকে। মন্টু ভাই ট্রেনিং শেষ করে অস্ত্র নিয়ে বাংলাদেশের ভিতরে যুদ্ধে যাওয়ার অপেক্ষায় আছেন। মন্টু ভাইয়ের কাছেই শুনলাম আমার সেজো ভাই ঢাকা কায়েদে আজম ছাত্র সংসদের GS মুজিবুর রহমান মন্টু ট্রেনিং শেষ করে অনেক আগেই ঢাকায় অপারেশনে চলে গেছে। কলেজ টিলায় ফিরে এসে দেখা হলো শহীদ ভাইয়ের সাথে। শহীদ ভাই আমার সেজো ভাই মুজিবুর রহমান মন্টুর বন্ধু এবং কায়েদে আজম কলেজ ছাত্র সংসদের AGS। শহীদ ভাই আমাদের পরে যাবে টেন্ডুয়া ট্রেনিং ক্যাম্পে সামরিক প্রশিক্ষণ নেয়ার জন্য। মিজান ভাইয়ের বদৌলতে পরের দিন সকালে আমরা 3 বন্ধু এটা মিলিটারি লরিতে উঠে বসলাম অন্যান্যদের সাথে। মিলিটারি লরিতে ওঠার আগে 3-4 জায়গায় আমাদের নাম লেখা হলো এবং আমাদের স্বাক্ষর নেওয়া হলো। সামরিক লরি আমাদের নিয়ে চলতে শুরু করলো। সন্ধ্যা নাগাদ লেম্বুচোরা নামক ট্রেনিং ক্যাম্পে পৌঁছে গেলাম। এই লেম্বুচোরা ট্রেনিং ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর মেজর KB সিং এবং মেজর RP শর্মার অধীনে 1 মাস সামরিক প্রশিক্ষণ শেষে 2 নং সেক্টরের সদর দপ্তর মেলাঘর থেকে অস্ত্র নিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়লাম। 2 নং সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ। 2 নং সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশাররফকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দিয়ে তার নামের ইংরেজি প্রথম অক্ষর K অনুসারে গড়ে তোলা হয় ফোর্স এবং এই K ফোর্সের অধিনায়ক হন খালিদ মোশাররফ। তখন 2 নং সেক্টরের কমান্ডারের দায়িত্ব নেন ক্যাপ্টেন থেকে সদ্য পদোন্নতি পাওয়া মেজর হায়দার। খুব সম্ভবত খালিদ মোশাররফ যখন 2 নং সেক্টর কমান্ডার, তখন হায়দার 2 নং সেক্টরের 2IC ছিলেন। আমরা যারা ভারতের সামরিক প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি, আমাদের প্রশিক্ষণকালে অসংখ্যবার বহু জায়গায় আমাদের নাম, পিতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, কতজন ভাই কতজন বোন, তাদের নাম ইত্যাদি বিশদ লিপিবদ্ধ করা হয় এবং স্বাক্ষর নেওয়া হয়। এই জাতীয় বায়োডাটা দিতে গিয়ে আমরা বিরক্ত হয়ে পড়েছিলাম। ভারত সরকার যদি প্রয়োজন মনে করে ওই তালিকা ধরে এখনো আমাদের খুঁজে বের করে ফেলতে পারবে। একমাত্র কাদের সিদ্দিকী বীর উত্তমের
কাদেরিয়া বাহিনী ছাড়া আমরা যারা ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি, এই মুক্তিযোদ্ধারাই মূল মুক্তিযোদ্ধা বা প্রথম মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধারাই দেশে এসে ছাত্র যুবকদের ট্রেনিং দিয়ে আরো মুক্তিযোদ্ধা তৈরি করে। অর্থাৎ ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের থেকেই জন্ম নেয় দেশীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এই হলো ইন্ডিয়ান ট্রেন্ড এবং লোকাল ট্রেন্ড মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের সাথে এদেশের আপামর জনতা যোগ হয়ে হলো মুক্তিবাহিনী। যদি মুক্তিবাহিনী বলা হয় বা ধরা হয়, তাহলে কেবল রাজাকার, আলবদর, আলশামস ব্যতীত সকল ৭.৫ কোটি বাঙালির মুক্তিবাহিনী। যেমন সেনাবাহিনীর সকল সদস্যই যুদ্ধ করে না। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের লোকদের দায়িত্ব হচ্ছে ব্রিজ, কালভার্ট, পুল ইত্যাদি তৈরি করা, যুদ্ধ করা নয়। আবার সেনাবাহিনীর মেডিকেল কোর বা সিগন্যাল কোরের সদস্যরা যুদ্ধ করে না। মেডিকেল কোরের দায়িত্ব হচ্ছে আহত সৈনিকের চিকিৎসা করা, যুদ্ধ করা নয়। সিগন্যাল কোরের দায়িত্ব হচ্ছে সিগন্যাল দেয়া, যুদ্ধ করা নয়। সেনাবাহিনীর সাপ্লাই কোরের লোকেরা যুদ্ধ করে না, কিন্তু যুদ্ধক্ষেত্রে রসদ, গোলাবারুদ, খাবার ইত্যাদি সকল কিছুর সাপ্লাই করার বা পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে সাপ্লাই কোরের। সেনাবাহিনীর পদাতিক, ইনফেন্ট্রি, গোলন্দাজ, আর্টিলারি ইত্যাদি কোরের কাজ হচ্ছে শত্রুকে আক্রমণ করা বা শত্রুর আক্রমণ প্রতিহত করা, অর্থাৎ সাধারণ ভাষায় যুদ্ধ করা। ইঞ্জিনিয়ারিং কোর, সিগন্যাল কোর, মেডিকেল কোর, সাপ্লাই কোর ইত্যাদি সকল কোর মিলেই হয় সেনাবাহিনী। এখন যদি ইঞ্জিনিয়ারিং কোরের লোকেরা ব্রিজ বা পোল না বানিয়ে দেয়, তাহলে সৈনিকেরা নদী পার হতে পারবে না। মেডিকেল কোর চিকিৎসা না করলে আহত সৈনিক সুস্থ হতে পারবে না। সিগন্যাল কোর সিগন্যাল না দিলে সৈনিকেরা বুঝতে পারবে না। সাপ্লাই কোর সাপ্লাই না দিলে সৈনিকেরা গোলাবারুদ পাবে না, খাবার পাবে না। এখন যদি ইঞ্জিনিয়ারিং কোর ব্রিজ না তৈরি করে, মেডিকেল কোর চিকিৎসা না দেয়, সিগন্যাল কোর সিগন্যাল না দেয়, সাপ্লাই কোর সাপ্লাই না দেয়, তাহলে কি পদাতিক বা গোলন্দাজ কোর যুদ্ধ করতে পারবে? না, পারবে না। যুদ্ধ করতে হলে উল্লেখিত সব কিছুই চাই। এই সকল কিছু মিলেই হয় যুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধ সকল কিছু মিলেই হয়েছে। যেমন নৌকার মাঝি মুক্তিযোদ্ধাদের নদী পার করে দিয়ে ইঞ্জিনিয়ারিং কোরের দায়িত্ব পালন করেছে। গ্রাম্য ডাক্তার বা ঔষধের দোকানদার মুক্তিযোদ্ধাকে চিকিৎসা করে মেডিকেল কোরের কাজ করেছেন। গ্রামের কৃষক পাকিস্তানের সেনাবাহিনীর গতিবিধির খবর মুক্তিযোদ্ধাকে জানিয়ে সিগন্যাল কোরের ভূমিকা নিয়েছেন। গ্রামের মা ভাত রেঁধে খাইয়েছেন। সাধারণ মানুষ অস্ত্র ও গুলির বোঝা মাথায় করে মুক্তিযোদ্ধাদের পৌঁছে দিয়ে সাপ্লাই কোরের কাজ করেছেন। তবেই না কেবল আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছি। আমরা মুক্তিযোদ্ধারা পদাতিক বা গোলন্দাজ কোরের কাজ করেছি। গোটা ৭.৫ কোটি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, সিগন্যাল, সাপ্লাই ইত্যাদি কোরের কাজ করেছেন এবং এই সকল কোরের সমন্বয়ে অর্থাৎ মুক্তিযোদ্ধা জনতার সমন্বয়ে সৃষ্টি হয়েছে মুক্তিবাহিনী। কেবল রাজাকার, আলবদর ব্যতীত সকল বাঙালি মুক্তিবাহিনী। পাকিস্তানিরা অবশ্য এই সংজ্ঞায় বিশ্বাস করত, আর এই জন্যই তারা নির্বিচারে বাঙালি হত্যা করেছে। নির্বিচারে বাঙালি হত্যা করা ছাড়া পাকিস্তানি সৈন্যদের আর যা করার ছিল তা হলো আত্মসমর্পণ। পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থা ছিল দ্বীপান্তরে বা নির্বাসনে আসা মানুষের মতো। নির্বাসনে বা দ্বীপান্তরে আসা মানুষের সাথে পাক সেনাদের পার্থক্য ছিল শুধু নিরস্ত্র আর সশস্ত্র। নির্বাসনে পাঠানো মানুষ থাকে নিরস্ত্র, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর সৈনিকদের আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে
নিজ ভূখণ্ড পাকিস্তান থেকে 1200 মাইল দূরে বাংলাদেশের নির্বাসনে পাঠানো হয়েছিল। পাকিস্তানি সমরবিদ ও রাজনীতিবিদরা মনে করেছিল তারা শুধু অস্ত্রের জোরে মানুষ খুন করে বাংলাদেশে দীর্ঘদিন দখল করে রাখতে পারবে। কিন্তু যেই মাত্র নিরস্ত্র বাঙালি সংক্ষিপ্ত সামরিক ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে তুলে নিল, সঙ্গে সঙ্গে শুধু শহর অঞ্চল ছাড়া গোটা বাংলাদেশের নিয়ন্ত্রণ চলে গেল মুক্তিযোদ্ধা ও মুক্তি বাহিনীর কাছে। বাংলাদেশে আসা পাকিস্তানি সেনাবাহিনীর কাছে যে ধরনের অস্ত্র, যে পরিমাণ অস্ত্র ছিল, তা দিয়ে কেবল নিরস্ত্র মানুষকে দীর্ঘদিন দাবিয়ে রাখা যেত ঠিকই, কিন্তু সশস্ত্র মানুষকে বেশি দিন দাবিয়ে রাখা কিছুতেই যেত না। এবং ভারতের মতো একটি রাষ্ট্রের আক্রমণ মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানিদের অস্ত্র ছিল সম্পূর্ণ অকার্যকর। মাত্র কয়েক মাসের মধ্যেই মুক্তিযোদ্ধা এবং এদেশের আপামর জনতা অর্থাৎ মুক্তিবাহিনীর দাপটে পাক হানাদাররা রাতের বেলায় চলাফেরা বন্ধ করে দিল। তবে পাক হানাদাররা ঠান্ডা মাথায় একটা পরিকল্পনা দ্রুত চালিয়ে যেতে থাকলো। তা হলো এদেশের নারীদের ধর্ষণ করা। পাকিস্তানিদের নীল নকশায় ছিল এদেশের কিশোরী, যুবতী, রমণী নির্বিচারে ধর্ষণ করে তাদের পেটে পাকিস্তানিদের জারজ সন্তান তৈরি করা, বাঙালি নারীর গর্ভে পাকিস্তানি জারজ বংশধর বৃদ্ধি করা, পাকিস্তানি এই জারজদের দিয়ে বাংলাদেশকে চিরকাল দখল করে রাখা। পাকিস্তানিরা তাদের পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য গোলাম আজম, মতিউর রহমান নিজামীদের মতো মুষ্টিমেয় হাতে গোনা কতিপয় ঘৃণিত ব্যক্তিকে তাদের দোসর হিসেবে পেল ঠিকই, কিন্তু গোটা বাঙালি জাতি পাকিস্তানিদের চিরদিনের জন্য উপড়ে ফেলার জন্য ছিল বদ্ধপরিকর। অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সরকার এবং ভারতের জনগণ বাঙালির জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের সকল ধরনের সাহায্যের দুয়ার খুলে দিল অকৃপণভাবে। মুক্তিযুদ্ধের মাত্র 9 মাসের মাথায় ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ বেঁধে গেল। একদিকে মুক্তিযোদ্ধা জনগণ মিলে 7.5 কোটি মুক্তিবাহিনী, তার সাথে যোগ হলো ভারতীয় সেনাবাহিনী। মুক্তিবাহিনী আর ভারতীয় বাহিনী মিলেমিশে হলো মিত্রবাহিনী। 6 ডিসেম্বর মিত্রবাহিনী সাঁড়াশি আক্রমণ শুরু করলো। নির্বাসনে আসা দিশেহারা পাক হানাদার বাহিনী মাত্র 10 দিনের মাথায় 16 ডিসেম্বরে অসহায়ের মতো পরাজয় বরণ করল। 96,000 পাকিস্তানি সৈন্য জেনারেল নিয়াজির নেতৃত্বে 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করল। এই আত্মসমর্পণের ঐতিহাসিক দলিলে আত্মসমর্পণকারীদের পক্ষে পাকিস্তানিদের জেনারেল নিয়াজি স্বাক্ষর করেন এবং ভারতীয় সেনাবাহিনীর জেনারেল জগজিৎ সিং অরোরা বিজয়ীদের পক্ষে স্বাক্ষর করেন। বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিপাগল মানুষ, মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে ছিনিয়ে আনল স্বাধীনতার লাল সূর্য। বাঙালি জাতি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন দেশে ফিরিয়ে আনল। স্বাধীন দেশে ফিরে এসে বঙ্গবন্ধু শেখ মুজিব তার সফল নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রী বা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে নিজে প্রধানমন্ত্রী হলেন। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অস্ত্র জমা নিলেন। মুক্তিযুদ্ধের সময় যে বাঙালিরা পাকিস্তানি সেনাবাহিনীর অধীনে চাকরি করেছে এবং পরাজিত হয়ে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছে,
সেই পরাজিত প্রশাসনকে পুনর্জীবিত করলেন ও দেশ পরিচালনার দায়িত্ব নিয়োজিত করলেন। আর মুক্তিযোদ্ধারা কে কোথায় গেল তার কোনো খবর রাখলেন না। শুধু তাই নয়, ভারত সরকারের কাছে মুক্তিযোদ্ধাদের সম্পূর্ণ সঠিক তালিকা থাকা সত্ত্বেও সেই তালিকা না এনে নানান জনকে দিয়ে নানা ধরনের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বিতরণ করলেন। আমার জানা মতে ওই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা তো নেয়নি, বরং যারা রাজাকার ছিল, চরম সুবিধাবাদী ছিল, যারা মুক্তিযুদ্ধের ধার কাছ দিয়েও হাঁটেনি, তারাই ওই সকল মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে এবং সার্টিফিকেট নিয়েছে। একজন মুক্তিযোদ্ধার জাতির কাছ থেকে কেবল সম্মান ব্যতীত আর কিছু পাওয়ার থাকতে পারে না। মুক্তিযোদ্ধারা জাতির গৌরব। ভারত সরকারের কাছ থেকে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা নিয়ে আসার সহজ পন্থা গ্রহণ না করে কেন শেখ মুজিবুর রহমান নানান জনকে দিয়ে নানান রকমের তালিকা আর মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে লেজে গোবরে বেহাল অবস্থা করলেন, তা বোধগম্য নয়। মুক্তিযোদ্ধারা থাকবে না, থাকবে দেশ, থাকতে হবে মুক্তিযোদ্ধাদের তালিকা। কিন্তু শেখ মুজিব অতি সামান্য ও অতি সহজ কাজ ভারত থেকে মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা নিয়ে আসতে কেন ব্যর্থ হলেন? এই ব্যর্থতার জন্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবকে কখনোই ক্ষমা করব না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জাতির ভালোবাসা, শ্রদ্ধা, সর্বোপরি বিশ্বাস আকাশ ছোঁয়া। তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জাতির আশা ছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একটি জাতীয় সরকার গঠন করবেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা করলেন না। তিনি সরকার গঠন করলেন মুক্তিযুদ্ধের কঠিন ত্যাগের পরীক্ষায় পিছিয়ে পড়া, দেশ ও জাতির প্রতি দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ, সুবিধাভোগী আওয়ামী লীগের সেই সব ব্যক্তিদের নিয়ে। মুক্তিযুদ্ধের সফল নেতা তাজউদ্দিন আহমেদ সহ সকল মুক্তিযোদ্ধাদের দূরে ঠেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাজিত প্রশাসন ও লোকদের দিয়ে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বিজয়ী একটি জাতি ও একটি দেশকে পরিচালনা করতে চেয়ে আসলে বিজয়ী জাতিকে পরাজয়ের গহ্বরে ঠেলে দিলেন। একজন জাতীয় নেতার জ্ঞান, গরিমা আর অভিজ্ঞতায় পূর্ণাঙ্গ সফল হতে যদি 100 মার্কের দরকার হয়, তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছিলেন 50 মার্ক। পাকিস্তানের 23-24 বছরের আন্দোলন আর সংগ্রামের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান 50 মার্ক অর্জন করেছিলেন। আর বাকি 50 মার্ক অর্জন হতো যদি বঙ্গবন্ধু শেখ মুজিব 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কাছে বন্দী না হয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতেন। তাহলে তিনি প্রত্যক্ষভাবে বুঝতেন মুক্তিযুদ্ধের চেতনা কি, মুক্তিযুদ্ধের আদর্শ কি, মুক্তিযোদ্ধা কারা হয় এবং কিভাবে মুক্তিযোদ্ধা হয়। একটা জাতির জীবনে মুক্তিযুদ্ধ বারবার আসে না। জাতির জীবনে মুক্তিযুদ্ধ আসা বিরল ভাগ্যের ব্যাপার। একমাত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি জাতি দেহ মনে মাথা তুলে দাঁড়ায় এবং পুরনো ধ্যান ধারণা, পুরনো সকল ব্যবস্থা, সংকীর্ণ সকল চিন্তা ঝেড়ে ফেলে জাতি নতুন করে জন্ম নেয়। একমাত্র মুক্তিযুদ্ধের জীবনপণ কঠিন পরীক্ষার মাধ্যমে দেশ ও জাতির সেবায় এগিয়ে আসে জাতির বীর সন্তানেরা। আর পেছনে পড়ে যায়, পালিয়ে যায় সুবিধাবাদী ভীরু কাপুরুষের দল। কেবল মুক্তিযুদ্ধের সময়ই পরিষ্কার চেনা যায় কারা সুবিধাভোগী ভীরু কাপুরুষ আর কারা ত্যাগী সাহসী পুরুষ। কিন্তু
কিন্তু জাতির দুর্ভাগ্য বঙ্গবন্ধু শেখ মুজিবের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিনলেন না, জানলেন না জাতির সাহসী ত্যাগী পুরুষদের। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের 50 মার্ক ঘাটতি পড়ে গেল। শুধু 50 মার্ক দিয়ে তিনি দেশ চালাতে গেলেন। পাকিস্তানিরা যুদ্ধে পরাজিত হলো, বন্দী হলো, কিন্তু তাতে পরাজিত দাবিদারি বাঙালি প্রশাসনটা রয়ে গেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পরাজিত পাকিস্তানি প্রশাসনটা শুধু অক্ষতই রাখলেন না, বরং বিজয়ী বাঙালি জাতির মাথার উপর পুনরায় চাপিয়ে দিলেন। তিনি দল ও প্রশাসনে মুক্তিযোদ্ধাদের তেমন স্থান দিলেন না। এক সময়ে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের দল ছিল, সমর্থক ছিল, তারা বিভক্ত হলো, জাতি বিভক্ত হলো। বাড়তে থাকলো নিরাশার সংখ্যা। হতাশা আর নিরাশার ভেতর দিয়ে সময় বয়ে যেতে থাকলো। এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা এবং সাধারণ মানুষ জীবন পণ করে যুদ্ধ করেছে। জীবন পণ করা সকল যোদ্ধাদের তথা গোটা জাতির শুধু একটা স্বপ্ন ছিল, একটি আশা ছিল, আর সে স্বপ্ন ও আশা হলো সুখে থাকার স্বপ্ন, সুখে থাকার আশা। সুখ বলতে যা বোঝায় তা হলো থাকার জন্য ঘর, ক্ষুধার জন্য অন্ন, রোগ শোকের জন্য চিকিৎসা ও শিক্ষার নিশ্চয়তাই হলো সুখে থাকা। আর এই সুখে থাকার জন্যই এদেশের মানুষ লড়াই করেছে, যুদ্ধ করেছে। অস্পষ্ট হলেও জনগণের আকাঙ্ক্ষা ছিল সমাজ বিপ্লবের। আমাদের স্বাধীনতা সংগ্রামে সমাজতান্ত্রিক উপাদান ছিল, মুক্তিযুদ্ধে সমাজতন্ত্রীরাও ছিল। কিন্তু সমাজতন্ত্রীরা নেতৃত্ব দিয়ে জাতীয়তাবাদীদের উপরে ওঠার আগে আমাদের দেশ স্বাধীন হয়ে যায়। মুক্তিযুদ্ধ বিকাশ লাভ না করে অসমাপ্ত থেকে যায়। ফলে সামাজিক বিপ্লবও অসমাপ্ত থেকে যায়। স্বাধীনতার অর্থ হলো জনগণের মুক্তি। দেশ স্বাধীন হলো, কিন্তু জনগণ মুক্তি পেল না, জনগণের অর্থনৈতিক মুক্তি হলো না। স্বাধীনতা উত্তর বাংলাদেশের পুরাতন সমাজ কাঠামো ভেঙে নতুন সমাজ গড়ার মধ্য দিয়ে সকল মানুষের জন্য অধিকার ও সুযোগের সাম্য প্রতিষ্ঠা না করে বরং প্রতিহত করেছে সামাজিক বিপ্লবকে, অক্ষুণ্ণ রেখেছে অসম বিকাশের পুরাতন ধারাকে। তারা লুণ্ঠন করেছে দু হাতে। আমলা, কালো ব্যবসায়ী, অসৎ রাজনীতিক এরাই ক্রমাগত ধনী হয়েছে স্বাধীনভাবে। জনগণের অগ্রগতি হবে কি? তারা আরো নিঃস্ব, আরো দরিদ্র হতে থাকল। নেতৃত্ব সমগ্র জনগণের স্বার্থ না দেখে শ্রেণী স্বার্থ দেখেছে। তাৎপর্যের বিষয়, নেতৃত্ব যে কেবল শ্রেণীতে সীমাবদ্ধ ছিল তা নয়, আটক ছিল দল এবং সর্বোপরি পরিবারের কাছে। দেশে দুর্ভিক্ষ শুরু হলো। হাজার হাজার মানুষ না খেতে পেয়ে ক্ষুধায় মারা গেল। বৃদ্ধি পেল লুণ্ঠন ও দুর্নীতি। শেখ মুজিবের নেতৃত্ব বিশ্বাসযোগ্যতা হারাতে লাগলো। অপরদিকে অসমাপ্ত সামাজিক বিপ্লবের বিপ্লবীরা পূর্ব বাংলা সর্বহারা পার্টির মহান নেতা কমরেড সিরাজ শিকদারের নেতৃত্বে তাদের সশস্ত্র বিপ্লবী তৎপরতা তীব্রতর করে তোলে। যুবকরা পূর্ব বাংলা সর্বহারা পার্টি জিন্দাবাদ, কমরেড সিরাজ শিকদার জিন্দাবাদ ধ্বনি দিয়ে দেশে ব্যাপক এক নতুন সংগ্রাম শুরু করে। এই সংগ্রামের নাম দেয় শ্রেণী সংগ্রাম। দলে দলে যুবকরা সিরাজ শিকদারের নেতৃত্বে এই সশস্ত্র সংগ্রামে যোগ দিতে থাকে। আদিকাল থেকে শিক্ষিত ও ধনী পরিবারে সিরাজ শিকদার জন্মগ্রহণ করেন। সিরাজ শিকদার খুবই মেধাবী ছাত্র ছিলেন এবং নিজে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। ছাত্র জীবনে তিনি বামপন্থী ছাত্র সংগঠন করতেন। শ্রেণী সংগ্রাম ও সমাজ বিপ্লবের প্রয়োজনে
কমরেড সিরাজ শিকদারের সশস্ত্র সংগ্রাম এতই ব্যাপক ও তীব্র হল যে শেখ মুজিবুর রহমানের প্রশাসন দিনকে দিন অচল হয়ে যেতে শুরু করল। নির্যাতিত নিপীড়িত শোষিত বাঙালির হৃদয়ে কমরেড সিরাজ শিকদারকে ঘিরে নতুন স্বপ্ন দানা বাঁধতে লাগল। 1974 সালের 2রা জানুয়ারি সিরাজ শিকদার গ্রেপ্তার। পলায়নকালে পুলিশের গুলিতে নিহত, এই শিরোনামে দেশের সকল পত্রিকায় সংবাদ পরিবেশিত হলো। পুলিশের প্রেস নোটে বলা হলো সিরাজ শিকদারকে গ্রেফতার করা হয়েছে এবং সাভার রোড দিয়ে নিয়ে আসার সময় সিরাজ শিকদার পুলিশের ভ্যান থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তখন পুলিশ গুলি করে, সেই গুলিতে সিরাজ শিকদার নিহত হয়। কিন্তু অনুসন্ধান করে জানা যায় পুলিশের প্রেস নোট বানোয়াট। সিরাজ শিকদারকে গ্রেফতার করা হয় ঠিকই, গ্রেফতারের পর বিনা বিচারে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়। সিরাজ শিকদারের বুকে মোট 5টি গুলির চিহ্ন ছিল, যা সামনে থেকে করা হয়েছে। কেউ যদি পালাতে থাকে এবং পলায়ন পর ব্যক্তিকে যদি পেছন থেকে গুলি করা হয়, তাহলে সেই গুলি পিঠে বিদ্ধ হবে, কিন্তু সিরাজ শিকদারের বুকে বুলেট বিদ্ধ হয়েছিল। তিনি মেহনতি মানুষের মুক্তির জন্য, শোষকের শোষণ থেকে মানুষের মুক্তির জন্য ব্যক্তিগত সকল ভোগ বিলাস সুযোগ সুবিধা বিসর্জন দিয়ে সর্বহারা শ্রেণীতে মিশে গেলেন। নিপীড়িত নির্যাতিত সর্বহারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ঘর সংসার আত্মীয় স্বজন আরাম আয়েশ ত্যাগ করে সমাজ বিপ্লবে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করেছিলেন। মানুষের জন্য এমন উৎসর্গীকৃত প্রাণ কমরেড সিরাজ শিকদারকে বিনা বিচারে বন্দি অবস্থায় নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করার পর শেখ মুজিবুর রহমান পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে দম্ভের সাথে বললেন, আজ কোথায় সিরাজ শিকদার?